প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আমরা গত ক্লাসে ধাতু পড়িয়েছিলাম, আজকে প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করব। প্রকৃতি প্রত্যয় নির্ণয় এই অধ্যায়টি তোমার এসএসসি এবং এইচএসসি এই দুই ক্লাসের জন্য প্রযোজ্য। একই নিয়মের মধ্যে দুই ক্লাসেই চালানো যায়। সেজন্য আমরা ওই নবম দশম শ্রেণীতে ভালোভাবে প্রকৃতি প্রত্যয় আয়ত্ত করতে পারলে এইচএসসিতে সহজ হবে। তোমরা এখন লক্ষ্য করো, নবম দশম এসএসসি এইচএসসি স্টুডেন্ট, তোমরা লক্ষ্য করো, প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করব। হ্যাঁ, প্রকৃতি ও প্রত্যয়, চ্যাপ্টারের নাম কি? প্রকৃতি ও প্রত্যয়। লক্ষ্য করো, তোমার চল যোগ অন সমান চলন, এরকম বন যোগ আই সমান বোনাই। দেখো, বোনাই হচ্ছে বোনের জামাই, বোনাই হচ্ছে বোনের জামাই। তো এখানে এই চল হলো প্রকৃতি, এই চল হচ্ছে প্রকৃতি, আর অন হলো প্রত্যয়। এই চল প্রকৃতি, অন প্রত্যয়, বন প্রকৃতি, আয় প্রত্যয়। তাহলে প্রকৃতি কি? প্রকৃতি হচ্ছে শব্দমূল, শব্দমূলকে প্রকৃতি বলে। লক্ষ্য করো, প্রকৃতির সংজ্ঞা, প্রকৃতি প্রকৃতি হচ্ছে শব্দমূল, শব্দমূলকে প্রকৃতি বলে, প্রকৃতি বলে। প্রকৃতি কি? শব্দমূল হলো প্রকৃতি, যে কোনো শব্দের মূল অংশকে বলা হয় প্রকৃতি। এই প্রকৃতি দুই ধরনের হয়, প্রকৃতি দুই ধরনের হয়, নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। প্রকৃতি দুই প্রকার, কি কি? নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। এক, নাম প্রকৃতি। দুই, ক্রিয়া প্রকৃতি। প্রকৃতি দুই প্রকার, নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। শব্দমূল যখন নাউন হয় তখন নাম প্রকৃতি হয়। কি বললাম? শব্দমূলটা যখন নাউন হয় নাম প্রকৃতি হয়। হ্যাঁ, লক্ষ্য করো, যেমন ডাকা যোগ আই সমান ডাকাই। এখানে ডাকা হলো নাম প্রকৃতি, ঠিক আছে? আর পঠ যোগ নখ সমান পাঠক, এখানে এই পঠ হলো ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতির উপর এই প্রকৃতি চিহ্নটি বসে। প্রকৃতি কথাটি বোঝানোর জন্য এই প্রকৃতির চিহ্নটি ব্যবহার করা হয়। এটা শুধু কেবল ধাতু নির্দেশ করে। তাহলে এই চিহ্নটি কি নির্দেশ করে? কেবল ধাতু নির্দেশ করে। কোন? তাহলে এই যে ধাতু মানে এই চিহ্নটা ধাতুর উপর বসবে, অর্থাৎ এটা ক্রিয়া প্রকৃতি নির্দেশ করে। ধাতু, এই চিহ্নটি ক্রিয়া প্রকৃতি নির্দেশ করে। এই চিহ্নটিকে প্রকৃতির চিহ্ন বলা হয়, প্রকৃতির চিহ্ন। আর এই যা রইল এটা হলো প্রত্যয়। তাহলে আমরা এখন প্রত্যয় দেখব। প্রত্যয়, প্রত্যয় দুই প্রকার, কৃৎ প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়। প্রত্যয় দুই প্রকার, কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয় কোনটা? দেখো, ধাতুর উত্তর যে প্রত্যয় যুক্ত হয় এটা কৃৎ প্রত্যয়। যেমন চল যোগ অন, চল যোগ অন সমান চলন। এখানে লক্ষ্য করো, এটা হচ্ছে কৃৎ প্রত্যয়, কৃৎ প্রত্যয়। ধাতুর উত্তর যে প্রত্যয় যুক্ত হয় এটা হলো কৃৎ প্রত্যয়। আর নাম শব্দের পরে, যেমন ধরো জাল যোগ এ সমান জেলে, এখানে এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। নাম শব্দের উত্তর যে প্রত্যয় বসে এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, আর ধাতুর উত্তর যে প্রত্যয় বসে এটা হচ্ছে কৃৎ প্রত্যয়। তাহলে এখন দেখো, প্রত্যয় দুই প্রকার,
কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয়। প্রকৃতি দুই প্রকার, নাম প্রকৃতি ক্রিয়া প্রকৃতি। প্রকৃতি দুই প্রকার, নাম প্রকৃতি ক্রিয়া প্রকৃতি। প্রত্যয় দুই প্রকার, কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয়। এখন দেখো কৃত প্রত্যয় যেটা, লক্ষ্য করো, হাত যোগ এ সমান হাতে, চল যোগ এ সমান চলে। এখানে লক্ষ্য করো, এই যে এ ধাতুর পরে বসছে এ, এটা চলে, এটা ক্রিয়াপদ তৈরি করলো। চলের শব্দটা কি করলো? চল যোগ এ সমান চলে, এটা হলো তোমার ক্রিয়াপদ। এটা ক্রিয়া বিভক্তি, ধাতুর পর উত্তর যে বিভক্তি বসে এটা ক্রিয়া বিভক্তি। চল যোগ অন সমান চলন, এটা কৃত প্রত্যয়। এই ক্রিয়া বিভক্তি তোমার কোথায় বসে? ক্রিয়া বিভক্তি বসে ধাতুর উত্তর, কৃত প্রত্যয় ধাতুর উত্তর বসে। তাহলে পার্থক্যটা কি? কৃত প্রত্যয় হচ্ছে তোমার কোনো কাল নির্দেশ করে না, কিন্তু ক্রিয়া বিভক্তি কাল নির্দেশ করে, কাল মানে সময়। তাহলে ক্রিয়া বিভক্তি আর কৃত প্রত্যয়ের পার্থক্য হলো, ক্রিয়া বিভক্তি ক্রিয়ার কাল নির্দেশ করে এবং পুরুষ নির্দেশ করে, আর কৃত প্রত্যয় কাল পুরুষ নির্দেশ করে না। তুমি লক্ষ্য করো, এই যে চলে এটা বর্তমান কাল নির্দেশ করছে। কে চলে? ধরো সে চলে। তাহলে এই যে সে চলে, সে চল এ, হ্যাঁ, এই যে সে থার্ড পারসন চলে, তাহলে এই যে এটা আমি চলে তো হয় না, তাই না? সে চলে হয়। তাহলে এটা পুরুষ নির্দেশ করলো। হ্যাঁ, তারপরে এই যে চলন, চলন কোনো কাল নির্দেশ করে না, পুরুষ নির্দেশ করে না। তাহলে কৃত প্রত্যয় হলো কাল পুরুষ নির্দেশ করে না, আর ক্রিয়া বিভক্তি কাল পুরুষ নির্দেশ করে, দুটোই ধাতুর পরে বসে। তাহলে কৃত প্রত্যয় আর ক্রিয়া বিভক্তির পার্থক্য কি? কৃত প্রত্যয় বসে ধাতুর পরে, ক্রিয়া বিভক্তি ধাতুর পরে। পার্থক্য হলো কৃত প্রত্যয় কাল পুরুষ নির্দেশ করে না, ক্রিয়া বিভক্তি কাল পুরুষ নির্দেশ করে। আর ক্রিয়া বিভক্তি শুধু ক্রিয়াপদ তৈরি করে, আর কৃত প্রত্যয় বিশেষ্য এবং বিশেষণ পদ তৈরি করে। যেমন চল যোগ অন চলন, এটা বিশেষ্য পদ। চল যোগ অন্ত সমান চলন্ত, এখানে চলন্ত এটা বিশেষণ পদ, অ্যাডজেক্টিভ। তাহলে এই কৃত প্রত্যয় বিশেষ্য আর বিশেষণ তৈরি করে, আর ক্রিয়া বিভক্তি শুধু ক্রিয়াপদ তৈরি করে, ভার্ব তৈরি করে, ক্রিয়াপদ। এটা হচ্ছে তোমার কৃত প্রত্যয় আর ক্রিয়া বিভক্তির পার্থক্য। তাহলে ফাইনালি আমরা দেখলাম প্রকৃতি আর প্রত্যয়। প্রকৃতি হলো শব্দমূলকে প্রকৃতি বলা হয়, আর প্রত্যয় হলো ধাতুর উত্তর যে সকল বর্ণযুক্ত হয়ে বিশেষ্য বিশেষণ পদ তৈরি করে, সেটা হলো প্রত্যয়। প্রত্যয় হলো এক বা একাধিক বর্ণ, এর কাজ হলো নতুন শব্দ তৈরি করা। প্রত্যয় প্রকৃতির পরে বসে। প্রত্যয় কোথায় বসে? প্রকৃতির পরে বসে। তা আমরা প্রকৃতি কি প্রত্যয় কি এখন বুঝলাম। হ্যাঁ, তো প্রকৃতি এবং প্রত্যয় নির্ণয় করতে হলে তোমার কতগুলো সূত্র জানতে হয়, আমরা সেগুলো একটু দেখব। লক্ষ্য করো, প্রথমে একটু দেখো, এই পট একটি ধাতু, পট একটি ধাতু, এটাকে বিশ্লেষণ করলে প যোগ অ যোগ ঠ, এটা আদ্যধ্বনি, এটা হ্যাঁ আদ্যস্বর আর কি, আদিস্বর। আর এটা হলো অন্তঃস্বর, অন্ত, এটা হলো মধ্য। তাহলে আদ্যধ্বনি, মধ্যধ্বনি আর অন্তধ্বনি, আদ্য মধ্য অন্ত, তিনটা ধ্বনি। এটা ধাতু, হ্যাঁ, এটা ধাতু বা প্রকৃতি, এটা ধাতু বা প্রকৃতি। এই ধাতু বা প্রকৃতির অন্তধ্বনির আগের ধ্বনিকে উপধা বলে। এই যে অন্তধ্বনি, এটার আগের ধ্বনি, এটা উপধা। তো আমরা কি লিখবো? ধাতু বা উপধার সংজ্ঞা লিখবো। হ্যাঁ, উপধা। হ্যাঁ, দেখো, ধাতু বা প্রকৃতির, ধাতু বা প্রকৃতির অন্ত ধ্বনির আগের ধ্বনিকে উপধা বলে। ধাতু বা প্রকৃতির অন্তধ্বনির আগের ধ্বনিকে উপধা বলে। এই যে মনে করো, এখানে আমি দেখাইছিলাম, এটা ধাতু, এটা অন্তধ্বনি,
এটা অন্তধ্বনির আগের ধ্বনি, এটার নাম ওই উপধা। উপধা আসলে এই প্রথম যে ব্যঞ্জন থাকে ওই ব্যঞ্জনের সাথে যে স্বর থাকে এটাই উপধা। এই যে মনে করো প্রথম ব্যঞ্জন প, প এর সাথে যে স্বর আছে অ, এই অটাই হচ্ছে উপধা। আদিস্বর, আদিস্বর মানে প্রথম স্বর। তো ধাতুর যে প্রথম ব্যঞ্জন থাকে ওই প্রথম ব্যঞ্জনের সাথে, প্রথম ব্যঞ্জনের সাথে যে ধ্বনিটা স্বরধ্বনিটা থাকে এটা আদিস্বর। এই আদিস্বরটাই মূলত উপধা। তাহলে অন্তধ্বনির আগের ধ্বনি আর কি। ধাতুকে বাংলায় তিন ধ্বনি পাওয়া যায়। ওই যেসব ধাতু দুইটা বা বর্ণ দিয়ে গঠিত ওইগুলোকে বাংলায় তিনটা ধ্বনি পাওয়া যায়। ওই অন্তধ্বনির আগের ধ্বনি হচ্ছে উপধা। তো এই উপধা চেঞ্জ হয়। উপধা কি বুঝতে পারছো? হ্যাঁ, মনে করো শূন, শূন একটি ধাতু, এটাকে ভাঙলে হবে স উ ন, তো এটা হচ্ছে উপধা। উ প ধা। হ্যাঁ, ধাতু বলে এই চিহ্নটা দিলাম। তবে এই চিহ্নটা প্রত্যয় যুগ হওয়ার আগে দেওয়া যাবে না, প্রত্যয় যুগ হলে তারপরে দেওয়া যাবে, প্রত্যয় যুগ হওয়ার পর দিতে হবে। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, উপধা কি বুঝতে পারছো? এখন ধরো পট, হ্যাঁ, তাইলে এখানে প অ ঠ, এই যে আদ্যধ্বনি, আদ্যধ্বনির পরবর্তী সময় ধ্বনিকে টি বলে। আমরা টি পড়ছি, টি, টি, হ্যাঁ, টি টসের টি। আদ্যধ্বনির পরবর্তী সময় ধ্বনিকে টি বলে। ধাতু বা প্রকৃতির আদ্যধ্বনির পরবর্তী সমুদয় ধ্বনিকে, সমুদয় ধ্বনিকে টি বলে। ধাতু বা প্রকৃতির আদ্যধ্বনির পরবর্তী সমুদয় ধ্বনিকে টি বলে। টি হচ্ছে প্রথম ব্যঞ্জন বাদ দিলে পরে যে দুইটা স্বর থাকে ওই দুইটি আদ্যধ্বনির পরবর্তী সমুদয় ধ্বনি হলো টি। তাহলে টি, টি পড়লাম, উপধা পড়লাম। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো ইথ, ইথ বা অনুবন্ধ, ইথ বা অনুবন্ধ, ইথ বা অনুবন্ধ। ইথের অপর নাম হচ্ছে লোপ, ইথের অপর নাম লোপ। যেমন ধরো পচ যুগ নখ, পচ যুগ নখ সন পাচক, পাচক মানে যে পাক করে, এটা প্রকৃতি, এটা প্রত্যয়। এখানে ন কাটা গেছে, এটাই ইথ, এটা ইথ। তাহলে প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে প্রত্যয় যে অংশ লোপ হয় তাকে ইথ বলে। ইথের সংজ্ঞা কি? ইথের ইথ বা অনুবন্ধ, দেখো ইথ বা অনুবন্ধ প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে, প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে, যুক্ত হলে প্রত্যয়ের যে অংশ লোপ হয়, প্রত্যয়ের যে অংশ লোপ হয় তাকে ইথ বা অনুবন্ধ বলে। অনুবন্ধ এক শব্দ। তাহলে অনুবন্ধটা হচ্ছে প্রকৃতির সাথে প্রত্যয় যোগ হলে প্রত্যয়ের যে অংশ লোপ হয় তাকে ইথ বা অনুবন্ধ বলে। কি বললাম? প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে প্রত্যয়ের যে অংশ লোপ হয় তাকে ইথ বলে। যখন তুমি প্রকৃতির পথে যোগ করবা তখন প্রত্যয় থেকে একটা অংশ কাটা যাবে, যে অংশটা কাটা যাবে এটাই ইথ। মানে কোন প্রত্যয়ের কোন অংশ কাটা যায় এটা নির্ভর করে তোমার কিসের উপর, এই কোনটা কাটা যাবে এটা জানতে হবে আর কি। যেমন দেখো অনট একটি প্রত্যয়, মনে করো অনট, এটা ট কাটা যাবে, অন থাকবে। এরকম নক একটা প্রত্যয়, একে ন কাটা যাবে, অক থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে সংস্কৃত রূপ, এটা বাংলা রূপ, মনে রাখতে হবে সংস্কৃত রূপ বাংলা রূপ। এরকম কয়তো প্রত্যয় যোগ করলে ক কাটা যাবে, ত থাকবে। ঠিক আছে, এরকম তোমার কয়তি যোগ করলে, কয়তি যোগ করলে ক কাটা যাবে, তি থাকবে। ঠিক আছে, এরকম জ্ঞান যোগ করলে
গণ কাটা যাবে, জ থাকবে, মানে কি কাটা গেলে কি থাকে এটা জানতে হবে, ঠিক আছে। এখন দেখো কয়তি, কয়তি যুগ হলে কয়িত তি থাকে, জ্ঞান যুগ হলে গ ন ইত হয়, জ থাকে, মূর্ধন্য ইত হয়, ইন থাকে, এই ইনই দীর্ঘই হয়ে যায়, রস্যই থাকে, এই রস্যই দীর্ঘই হয়ে যায়। তাহলে কোন প্রত্যয় যুগ হলে কি থাকে এটা আমরা পড়তে পড়তে জেনে যাব, এই আর কি। তাহলে আমরা এখন প্রকৃতি প্রত্যয় নির্ণয় করার আগে তোমাকে জানতে হবে যে সূত্র আছে কতগুলো। সূত্রগুলো কি একটু লক্ষ্য করো। সূত্রগুলো হচ্ছে তোমার ধরো এই যে আমি বললাম পচ যুগ নগ সমান পাচক, এখানে এটা প্রকৃতি, এটা প্রত্যয়, যখন দুইটা যোগ করব এটা কাটা গেল দেখো। আর এখানে যে আদিস্বর প এর সাথে অ ছিল, আ হয়ে গেছে। তো প্রকৃতির সাথে প্রত্যয় যোগ করলে প্রকৃতির আদিস্বর পরিবর্তন হয়, এই পরিবর্তনকে গুণ বৃদ্ধি বলে। কি বললাম যে প্রকৃতির সাথে যখন প্রত্যয় যোগ করব প্রকৃতির আদিস্বর পরিবর্তন হবে, এই পরিবর্তনকে গুণ বৃদ্ধি বলে। যেমন ধরো গুণ বৃদ্ধির সংজ্ঞা ধরো, গুণ বৃদ্ধি কি লিখব, যে প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে প্রকৃতির আদিস্বর পরিবর্তন হয়, এই পরিবর্তনকে গুণ বৃদ্ধি বলে। গুণ বৃদ্ধির আলাদা সংজ্ঞা আছে, কিন্তু অ্যাভারেজ সংজ্ঞাটা হলো আদিস্বর চেঞ্জ হবে। প্রকৃতি যখন আদিস্বর চেঞ্জ হবে তখনই এটা গুণ বৃদ্ধি। যখন তুমি প্রকৃতির সাথে প্রত্যয় যোগ করবা দেখবা ধাতুর যে প্রথম ব্যঞ্জন আছে ওই ব্যঞ্জনের সাথে যে স্বর থাকে আদিস্বর, ওই আদিস্বরটা চেঞ্জ হয়ে যায়, এই আদিস্বর পরিবর্তনকে গুণ বৃদ্ধি বলা হয়। এখন এই গুণ বৃদ্ধির সংজ্ঞা আছে, লক্ষ্য করো। এই সংজ্ঞাটা হচ্ছে দেখো অ এর স্থলে আ হয়, এই যে অ এর স্থলে বৃদ্ধিতে আ হয়, এই যে আ এটা কিন্তু বৃদ্ধি, বুঝছো। অ এর স্থলে বৃদ্ধিতে আ হয়, গুণ এখানে নাই কিছু। এরকম রস্যই দীর্ঘস্থলে গুণে এ হয়, বৃদ্ধিতে ওই হয়। হ্রস্ব দীর্ঘস্থলে, হ্রস্ব বা দীর্ঘস্থলে গুণে ও হয়, বৃদ্ধিতে ও হয়। রি এর স্থলে গুণে অর হয়, অর, আর বৃদ্ধিতে হয় কি আর। যে অ এর স্থলে কি হয়, বৃদ্ধিতে আ হয়, এটার গুণ নাই, অ এর গুণ নাই। অ এর স্থলে বৃদ্ধিতে আ হয়, হ্রস্ব দীর্ঘস্থলে গুণে এ হয়, বৃদ্ধিতে ওই হয়। হ্রস্ব দীর্ঘস্থলে গুণে ও হয়, বৃদ্ধিতে ও হয়। রি এর স্থলে গুণে অর হয়, বৃদ্ধিতে আর হয়। কি বললাম, যে অ এর স্থলে বৃদ্ধিতে আ, হ্রস্ব দীর্ঘস্থলে গুণে এ, বৃদ্ধিতে ওই। হ্রস্ব দীর্ঘস্থলে গুণে ও, বৃদ্ধিতে ও। রি এর স্থলে গুণে অর, বৃদ্ধিতে আর। এটা ছোটস্থ মনে থাকতে হবে। 5 দুগুণে 10 সহজে যেমন বলা যায়, এরকম অ এর স্থলে আ, রি এর স্থলে অর, আর এরকম মুখস্থ জানা থাকতে হবে। মানে কোনটা বৃদ্ধি আর কোনটা গুণ এটা বোঝানো সহজ। লক্ষ্য করো, যেমন যদি 2 যোগ আ সমান কি ধোয়া, এই ধু ধাতু, এই দুইটা যোগ হয়েছে, এই হ্রস্বটা কি হয়েছে, ও হয়েছে, ও হলে গুণ, ও হলে কি গুণ। এনে অন্তস্থ বাইরে থেকে আসছে, এটাকে আগম বা আদেশ বলে। অন্তস্থ কি বাইরে থেকে আসছে, এটা আগম বা আদেশ। তো এখানে এই 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 প্রকৃতি, এই প্রত্যয় যখন যোগ করলাম আদিস্বরটা আমার চেঞ্জ হয়ে গেল, এই রস্বও হয়ে গেল। শুভ যোগ অন সমান যৌবন, এর রস্ব কি হলো, ও হলো, ও হলে বৃদ্ধি। তা আদিস্বর
ইয়ে হতে পারে, গুণ হইতে, আদিস্বর গুণ হইতে পারে, বৃদ্ধি হইতে পারে। গুণ হবে না বৃদ্ধি হবে ওই শব্দটা তোমাকে বলে দিবে। এখানে দোয়া, এনের ও আছে গুণ, এনে যৌবন, ও আছে বৃদ্ধি। অর্থাৎ প্রথম শব্দের প্রথম ব্যঞ্জনের সাথে যে স্বরটা থাকবে এটা যদি অ এ ও থাকে গুণ, আর আ ওই ও আর থাকলে হয় বৃদ্ধি। মানে গুণের ডবল হলো বৃদ্ধি আর কি। তাহলে গুণ বৃদ্ধির সূত্র অবশ্যই তোমার কি করতে হবে, মুখস্থ করতে হবে। গুণ বৃদ্ধির সূত্র মুখস্থ ছাড়া প্রকৃতিবর্তই নির্ণয় কঠিন, করাও কঠিন, বোঝাও কঠিন। সেজন্য গুণ বৃদ্ধির সূত্র কমপক্ষে 30 বার করে মুখস্থ করে লিখবে। মানে করো মুখস্থ করে 30 বার লিখবে পুরাটা একবার। আমি কিছু উদাহরণ দেখাই। যেমন ধরো ক্রি যুগ জ্ঞান, তোমরা জানো জ্ঞান প্রত্যয় যুগ হলে গণ আগেই কাটা যায়, হ্যাঁ, আরই থাকে। তো সমান হলো কি কার্য, কার্য এই ধাতুর উপরে চিহ্নটা বসে, নাম শব্দে বসে না। তো এখানে জ এটা, আর রি হলো আর, এই যে রি আর হলো এটা বৃদ্ধি, রি যে আর হলো এটা কি বৃদ্ধি। তারপরে দ্রি যুগ জ, দ্রি যুগ জ্ঞান সমান কি ধার্য, এই রিটা কি হয়েছে আর, রি কি হলো আর হলো, আর হলে বৃদ্ধি। এরকম ক্রি যুগ তব্য সমান কর্তব্য, এখানে রি অর হয়েছে, অর, অর হলে গুণ। তাহলে রি হলে অরও হইতে পারে, আরও হইতে হবে পারে, মানে অর হবে না আর হবে, এটা নির্ভর করবে কিসের উপর, এই শব্দের উপর। শব্দে অরও থাকতে পারে, আরও থাকতে পারে, আর তুমি দেখবা এটা অর না আর। এরকম ধরো নেওয়া, নি যুগ আ সমান কি নেওয়া, এই দীর্ঘিকারে হয়েছে গুণ, এর কি দি যুগ আ সমান দেওয়া, হ্যাঁ নেওয়া দেওয়া, এদের রসিকার একার হয়েছে, এটা গুণ হয়েছে গুণ। তাহলে গুণ কি বৃদ্ধি কি এখন বুঝতে পারছো? গুণ বৃদ্ধি হওয়ার পরে সন্ধি হয়, হ্যাঁ, গুণ বৃদ্ধি হওয়ার পরে কি হয় সন্ধি। এই সন্ধিটা একটু দেখতে হবে, গুণ বৃদ্ধির পরে সন্ধি হবে। এই এখানে দেখো স্বরসন্ধি দুই প্রকার, বুঝছো? স্বরসন্ধি দুই প্রকার, এক অন্তঃসন্ধি, অন্তঃসন্ধি, আর দুই হলো বহিঃসন্ধি। স্বরসন্ধি দুই প্রকার, অন্তঃসন্ধি, বহিঃসন্ধি। হ্যাঁ লক্ষ্য করো, লো যুগ অন সমান লবণ, এখানে লো এরও অর্থ নাই, অনেরও অর্থ নাই। যদি কোনো পাটির অর্থ না থাকে সেটা অন্তঃসন্ধি হয়, কোনো পাটির অর্থ না থাকলে কি হয় অন্তঃসন্ধি। আর বহিঃসন্ধি দেখো, বহিঃসন্ধি হলো যেমন ধরো রবি যুগ ইন্দ্র, রবি যুগ ইন্দ্র সমান রবীন্দ্র। এখানে রবি মানে সূর্য, আকাশের সূর্য, ইন্দ্র মানে আকাশ, আবার ইন্দ্র মানে দেবতা। ইন্দ্র মানে দেবতা আর ইন্দ্র মানে হলো সূর্য, আকাশের সূর্য আর কি। রবি মানে সূর্য, ইন্দ্র হলো আকাশ, আবার অথবা ইন্দ্র হতো দেবতা, দুটোই হয় না, আকাশের সূর্য হলো রবীন্দ্র। তাহলে এখানে দুই পাটেরই অর্থ হয়েছে, দুই পাটেরই অর্থ হলে এটা হয় বহিঃসন্ধি। দুই পাটেরই অর্থ হলে কি হয় বহিঃসন্ধি, আর কোনো পাটেরই অর্থ না হলে অন্তঃসন্ধি। তো আমাদের অন্তঃসন্ধি লাগবে, প্রত্যয়ের জন্য লাগবে অন্তঃসন্ধি। কোনটা লাগবে অন্তঃসন্ধি? অন্তঃসন্ধির সূত্র হলো 4টা। দেখো, ও থাকলে অব হয়, ও থাকলে আব হয়, এ থাকলে অয় হয়, আর ওই থাকলে আয় হয়, আয়। এই 4টা হলো অন্তঃসন্ধির সূত্র। কি বললাম? ও থাকলে অপ, ও থাকলে আপ, এ থাকলে অয়, ওই থাকলে আয়। এটা একটা জোড়া, এটা একটা জোড়া। হ্যাঁ, যেমন ধরো ও যুগ অন সমান পবন। এই যে ও আছে, ও এর পর অন্য স্বরবর্ণ আছে, এই জন্য অব হয়েছে। সন্ধির একটা নিয়ম হলো যে ও এর পর ও ভিন্ন অন্য স্বর থাকলে ওটা অব হয়। এরকম
পৌযুক অক সমান পাবক। এখানে ও আছে, ও ভিন্ন অন্য স্বর, এই যে ওটা আব হয়েছে, তাহলে ও থাকলে অব, ও থাকলে আব। কি বললাম যে ও এবং ও এর পরে ও ভিন্ন অন্য স্বর থাকলে ও স্থলে অব, ও স্থলে আব হয়। সূত্রটা এটা তোমার স্বরসন্ধি 13 নাম্বারে দেখবা, লক্ষ্য করে বইয়ের মধ্যে তোমার যে পাঠ্য বই আছে বোর্ডের, ওটার 13 নাম্বার স্বরসন্ধি দেখবা যে ও থাকলে অব, ও থাকলে কি আব। হ্যাঁ, এ থাকলে অয়, এ থাকলে অয়, ঠিক না? এ থাকলে অয়, যেমন ধরো নিযুক অন সমান নয়ন, নিযুক অন নয়ন, এনে এ আছে, এ ভিন্ন অন্য স্বর অয় হয়েছে। এরকম সেযুক অন, সেযুক অন সমান কি শয়ন, এ আছে, এটা কি হয়েছে অয় হয়েছে, এ থাকলে কি অয়, ঠিক আছে? ওই থাকলে আয়, ওই থাকলে আয়, এই যে ওই থাকলে হবে কি ওই থাকলে আয়। যেমন নৈযুক অক, নৈযুক অক সমান নায়ক, গৈযুক অক সমান কি গায়ক। এই যে ওই এর পর ওই ভিন্ন অনুস্বর থাকলে ওইটা আয় হয়, তাহলে এ থাকলে অয়, ওই থাকলে আয়, এ থাকলে কি অয়, ওই থাকলে আয়। এই যে এটা হলো তোমার অন্তঃসন্ধির সূত্র। এই অন্তঃসন্ধির সূত্র, এখানে গুণ বা বৃদ্ধি হওয়ার পর অন্তঃসন্ধি হয়। তাইলে তুমি লক্ষ্য করো, আমরা গুণ বৃদ্ধির সূত্র শিখলাম, অন্তঃসন্ধির সূত্র শিখলাম, এখন আমাদের সম্প্রসারণের সূত্র শিখতে হবে। সম্প্রসারণ, সম্প্রসারণের সূত্র তোমার বইয়ের মধ্যে উল্লেখ নাই, বাট এটা তুমি জেনে রাখো সম্প্রসারণের সূত্র। এখানে দেখো ব থাকলে রস্যু হয়, চ থাকলে ক হয়, বর্গার্য থাকলে ক বা গ হয়, রি থাকলে র হয়। এটা হলো সম্প্রসারণের সূত্র। সম্প্রসারণ সূত্র লক্ষ্য করো, সেখানে দেখো বস যুগ কয়তি সমান উক্তি। এখানে ক তো এমনি কয়তি প্রত্যয় যোগ হলে এই ব রস্য হয়েছে আর এই চ ক হয়েছে, যে ব থাকলে রস্য হয়, চ ক হয়, এটি সম্প্রসারণ। ব রস্য হলো আর চ কি হলো ক, সম্প্রসারণ। উক্তি, শ্রান্তি, শ্রমযুগ কয়তি সমান শ্রান্তি। এখানে অকার আকার হয়েছে বৃদ্ধি, এটা কাটা গেছে, ম দন্তন্য হয়েছে। ম যদি দন্তন্য হয় সন্ধি হয়, ম যদি দন্তন্য হয় সন্ধি হয়, মনে রাখবা। হ্যাঁ, ম দন্তন্য হলে কি হয়, ম দন্তন্য হলে সন্ধি হয়, সন্ধি। তাহলে এখানে অকার আকার হয়ে বৃদ্ধি হয়েছে, কিন্তু এখানে সন্ধি হয়েছে, এটা হলো ব্যঞ্জন সন্ধি, অন্তঃসন্ধি না। তাহলে এখানে একটু মনে রাখবা যে ম থাকলে দন্তন্য হয়, এটা সন্ধি, সন্ধির নিয়ম, সন্ধি, ঠিক আছে? ম থাকলে দন্তন্য, এটা সন্ধির নিয়ম। এমন তাহলে এটা হলো সম্প্রসারণ। সম্প্রসারণের সূত্র মনে রাখতে হবে। যেমন ধরো জুজ, জুজ যুগ গয় সমান যোগ, গয় কাটা গেলে অ থাকে, হ্যাঁ অ থাকে আর কি, অ। তো এই যে রস্যকার ওকার হইলো গুণ, বর্গার্য গ হয়েছে, এই যে বর্গার্য গ হয়েছে, এটাই বর্গার্য যে গ হইলো, এটি সম্প্রসারণ। হ্যাঁ, সম্প্রসারণ, সম্প্রসারণ, এটা সম্প্রসারণ, এটা হলো সম্প্রসারণ। এরকম তোমার তাহলে সম্প্রসারণ গেল, তাহলে গুণ বৃদ্ধি সম্প্রসারণ এক নজর তোমার মনে রাখতে হবে। কি কি গুণ বৃদ্ধি সম্প্রসারণ। তাহলে আমি এক নজর একটু তোমার বলে দিই সন্ধির জন্য যে সূত্রগুলো দরকার। প্রথমে দরকার গুণ বৃদ্ধির সূত্র। কি দরকার? গুণ বৃদ্ধি। তো গুণ বৃদ্ধির সূত্র কি? গুণ বৃদ্ধির সূত্র হলো, দেখো অয় স্থলে বৃদ্ধিতে আ, এটা বৃদ্ধি। হ্যাঁ, বৃদ্ধি। রস্যই দীর্ঘস্থলে গুণে এ, বৃদ্ধিতে কি ওই। রস্য দীর্ঘস্থলে, রস্য দীর্ঘস্থলে গুণে ও, বৃদ্ধিতে ও। আর রি স্থলে গুণে অর,
বৃদ্ধিতে আর, এটা গুণ বৃদ্ধির সূত্র, ঠিক আছে? গুণ বৃদ্ধির সূত্র, এই গুণ বৃদ্ধির সূত্র মুখস্থ লাগবে। গুণ বৃদ্ধির সূত্রের পরে আসতেছে তোমার অন্তঃসন্ধির সূত্র। দেখো অন্তঃসন্ধি, অন্তঃসন্ধি, অন্তঃসন্ধির সূত্র কি? ও থাকলে অপ, ও থাকলে আপ, এ থাকলে অয়, ওই থাকলে আই। এটা গুণ অন্তঃসন্ধির সূত্র। সম্প্রসারণ কি? ব থাকলে রস্যু, চ থাকলে ক, বর্গাজ থাকলে ক বা গ, আর ই থাকলে র। এই প্রকৃতিবদ্ধের জন্য সর্বসকলে এই সূত্রগুলো দরকার। এগুলো হলেই তুমি পারবা। মুখস্থ লাগবে, এগুলো নামতার মতো মুখস্থ লাগবে। যদি নামতার মতো মুখস্থ না থাকে তাহলে তুমি পারবা না। হ্যাঁ, এই টোটাল সূত্র হলো এই। ধরো এটা তোমার 30 বার করে লিখবা, এটা 30 বার, ওইটা 30 বার মুখস্থ করে একদম না দেখে 30 বার করে লিখবা। 30 বার করে লিখলে কি হবে? মুখস্থ হবে। যখন মুখস্থ তুমি পারবা তখনই প্রকৃতিপত্র তুমি দেখেই বুঝতে পারবা। যে মুখস্থ না থাকে, মনে করতে হয়, তাহলে আর প্রকৃতিপত্র তুমি পারবে না। এই প্রকৃতিপত্র 9এও দরকার, 10এও দরকার, ইন্টারমিডিয়েটও দরকার। 9 10-এ বেস যাদের ভালো তারা ইন্টারে আটকায় না, আর 9 10-এ বেস না থাকলে ইন্টারে আটকায় যায়। এই কারণে তোমার এই পর্যন্ত তোমার কি করতে হবে? একদম মুখস্থ করে, আগে এটা মুখস্থ করবা। পড়ালেখা বাদ, আগে তুমি এটা মুখস্থ করো। নামতার মতো পেন্সিল নিয়ে লিখবা, হাতে নিয়ে বারবার লিখবা। এটা 30, ওটা 30, ওটা 30, এরকম 30 করে লিখবা 90 বার। দেখবা তুমি এমনি সব পারতেছো। গুণ অঙ্ক করলে, ভাগ অঙ্ক করলে যেমন নামতা লাগে, প্রকৃতিপত্র নির্ণয় করলে বুঝতে হলে তোমার এই গুণ বৃদ্ধির সূত্র, সন্ধির সূত্র, অন্তঃসন্ধির সূত্র আর সম্প্রসারণের সূত্র মুখস্থ করতে হয়, না হলে সম্ভব না। তাই আজকে সূত্র মুখস্থ করে পড়া দিয়ে দিলাম। আগামী ক্লাসে কি করবা? এটা মুখস্থ করে বাসা থেকে খাতায় লিখে নিয়ে আসবা, এখানে বসে আবার লিখবা। আমি দেখবো, দেখার পরে আমি আগামী ক্লাস থেকে কৃতপত্র নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।